পিডিআর ঘটনার সঙ্গে হাসিনা এবং মঈনুদ্দিন সরাসরি জড়িত। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরেও সেনাবাহিনী বিরোধী চক্রান্ত বন্ধ হয়নি। পিলখানা সেনা কর্মকর্তা নিধন সে চক্রের ধারাবাহিকতা বিশেষ। দুঃখজনক ব্যাপার হলো সেনাবাহিনীতে এমন শূন্যতা সৃষ্টির পরও সেনাবাহিনীকে নিয়ে সরকার যা করেছেন তাতে দেশের অস্তিত্বই হুমকির মুখে। ভারত 1971 সনের আগ থেকেই বাংলাদেশ সেনাবাহিনী না রাখার পরিকল্পনা নিয়ে বসে আছে। কারণ ভারত আমাদেরকে সিকিম ভুটানের পর্যায়ে রাখতে চায়, একটি অন্ধ অনুগত সরকার চায়, পতাকা সর্বস্ব উন্মুক্ত সীমান্ত বিশিষ্ট দেশ চায়, যা ভারতের উপগ্রহ হিসাবে ভারতকে কেন্দ্র করে ভারতের নির্দেশেই ঘুরবে। ভারত এদেশে তার সেনাবাহিনী চিরদিনের জন্য মোতায়েন করতে চায়। এদেশের জনগণের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য তথা জাতিসত্তা মুছে দিতে চায়। এদেশের মানুষ দেশে বিদেশে খাটবে আর দেশ চলবে ভারতের নির্দেশে। দেশে মন্ত্রী পরিষদ থাকবে, সংসদ থাকবে, আমলা বাহিনী থাকবে, সেনাবাহিনী থাকবে। তাদের ব্যয়ভার জাতি বহন করবে আর তারা ভারতের স্বার্থে ভারতের নির্দেশেই চলবে। ভারতই এদের মাধ্যমে আমাদের শিক্ষানীতি, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা, বাণিজ্য নিয়ন্ত্রণ করবে ভারতীয় স্বার্থের নিরিখে। বাংলাদেশের স্বাধীনতা যারা চায় তারা ভারতের প্রতিপক্ষ, তাদেরকে বিভিন্ন কায়দায় ও অজুহাতে সন্ত্রাসী, দেশ বিরোধী হিসাবে চিহ্নিত করে নির্মূল করা হবে। তেমন আলামত যেন ধীরে ধীরে প্রকাশ্য রূপ নিচ্ছে। এদেশে এমন একটি শ্রেণী গড়ে তোলা হচ্ছে যারা ক্ষমতা প্রাপ্তি এবং ক্ষমতায় টিকে থাকার চাবিকাঠি হিসাবে এদেশের মানুষের ওপর নয়, ভারতের কৃপা ও ইচ্ছার ওপর নির্ভর করবে। ভারত যাকে চাইবে সেই ক্ষমতায় আসবে, ক্ষমতায় থাকবে। জনগণ যাকেই ভোট দিক না কেন চূড়ান্ত ফলাফল ভারতের প্রিয়জনরাই ক্ষমতা পাবে। রাজনৈতিক, সাংবাদিক, সাহিত্যিক, সাংস্কৃতিক সেবী হিসাবে খ্যাতি, সাফল্য অর্জন, জাতীয় পুরস্কার প্রাপ্তিতে এখন নাকি ভারতের অনুমোদন লাগে। সেলিম সামাদ, শাহরিয়ার কবির, তসলিমা বারাকাত, নিমচন্দ্র ভৌমিক, গফফার চৌধুরী, রামেন্দ্র মজুমদার, মুন্তাসির মামুনদের মতো অনেক খ্যাতিরই তুঙ্গে যাবার যোগানদার নাকি ভারত। আর যারা অতটা নিচে নামতে পারেনি কিন্তু খ্যাতি ও সাফল্যের কাছে কিনারে রয়েছেন, তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারত চটে যায় যেমন কর্মকাণ্ড হতে বিরত থাকতে হচ্ছে। তথাকথিত জাতীয়তাবাদী শিবিরের অনেকেই একই ভূমিকায় থাকছে। এদের অনুকরণে নতুনরাও সে মিছিলে যোগ দিচ্ছে। রবীন্দ্রনাথকে নিয়ে এত মাতামাতি কারণে অকারণে মূল বক্তব্যের সাথে সামঞ্জস্যবিহীন হলেও নাটকে রবীন্দ্রপ্রীতি, ধুতি ও হিন্দু চরিত্র অতি ব্যবহার, মঙ্গল প্রদীপ চর্চা, মুসলিম শব্দাবলী ও সাংস্কৃতিক ক্রমান্বয়ে বিদায় প্রভৃতি ভারতপ্রেমের পরিচয় এবং এসব নাটকে এবং নটিরা কেবল ভারতের আশীর্বাদ প্রাপ্তির বিনিময়ে এবং প্রত্যাশায় নিজস্ব সংস্কৃতি চর্চা ভুলে যাচ্ছে। এরা বাঙালি সংস্কৃতির নামে হিন্দু সংস্কৃতি প্রচার ও প্রসারে নিয়োজিত। উল্লেখ্য যে বাংলাভাষী হিন্দুরা কখনোই মুসলমানদেরকে বাঙালি হিসাবে স্বীকার করেনি। তারা সবসময়ই মুসলিম স্বার্থ ও অস্তিত্বের বিরুদ্ধে লিপ্ত ছিল। মুসলিম স্বার্থকে ঘায়েল করার জন্য হিন্দুরা ব্রিটিশ বিরোধী স্বার্থবাহীর ভূমিকায় নামে। ব্রিটিশ সরকার ভারতের ব্রিটিশ স্বার্থবাহী হিসাবেই 1885 সনে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করে। গান্ধী থেকে শুরু করে কংগ্রেসি হিন্দু নেতারা হয়তো কখনোই ব্রিটিশদের বিরুদ্ধে মাঠে নামত না যদি 1906 সনে মুসলিম লীগ প্রতিষ্ঠিত না হতো। আর মুসলিম লীগই কংগ্রেসকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নামতে বাধ্য করে। উপমহাদেশে হয়তো কখনোই স্বাধীনতা আসতো না এবং কংগ্রেস কখনোই স্বাধীনতার জন্য আন্দোলনে নামতো না যদি উপমহাদেশে মুসলমান ও মুসলিম লীগ না থাকত। 1757 সন থেকে 1928 সনের আগ পর্যন্ত হিন্দুরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অর্থবহ কোনো আন্দোলনই করেনি। এমনকি গান্ধীর অসহযোগ আন্দোলন ছিল মুসলমানদের খিলাফত আন্দোলন নস্যাৎ করার চক্রান্ত বিশেষ। 1905 থেকে 1911 সন পর্যন্ত ব্রিটিশ বিরোধী আন্দোলন ছিল মুসলিম স্বার্থ প্রতিহত করার জন্য। ক্ষুদিরামের বোমা হামলার মূল প্রেরণা ছিল বঙ্গভঙ্গ রদ তথা হিন্দু স্বার্থ অক্ষুণ্ণ রাখা। বঙ্গভঙ্গ রদ হয়ে বাংলা প্রদেশ 4 ভাগে ভাগ হওয়ার পর
চার টুকরোকে এক করার জন্য কোনো আন্দোলন হয়নি, কারণ 4 ভাগ হবার ফলে মুসলমানরা উপকৃত হয়নি। আর 2 টুকরো হওয়ায় পূর্ব বাংলার মুসলমানরা উপকৃত হয়েছিল বলেই হিন্দুরা 1905 সনে বঙ্গভঙ্গ মেনে নেয়নি। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে সারা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নেওয়া হলেও রবি ঠাকুর আর কাঁদেননি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 1947 সনে 4 টুকরো বাংলার 1 টুকরোকে আবার 2 ভাগে ভাগ করে পশ্চিম বাংলা ও পূর্ব পাকিস্তান হওয়ার প্রতিক্রিয়াকে সমর্থনবাদী হিন্দুদের মুখেও সে গান শোনা যায়নি। 1971 সনে রক্ত দিয়ে খণ্ডিত বাংলার একাংশ পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন করলে পরাধীন পশ্চিম বাংলার সাথে মিশে যাবার জন্য নতুন স্লোগান ওঠে, এপার বাংলা ওপার বাংলা এক হও। কিন্তু প্রশ্ন করা হয়নি একটি স্বাধীন দেশে এপার বাংলার সাথে পরাধীন ওপার বাংলা পশ্চিমবঙ্গ কিভাবে এক হয়। বাংলাকে যদি এক করতেই হয় তবে পশ্চিম বাংলাকে আগে ভারতীয় ইউনিয়ন হতে বেরিয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হতে হবে। পশ্চিম বাংলাকে পরাধীন রেখে বাংলাদেশকে পশ্চিম বাংলার সাথে মিশে যাবার মনে হলো বাংলাদেশকে তার স্বাধীনতা সার্বভৌমত্ব হারিয়ে ভারতের সাথে মিশে যাওয়া। নেহেরু গান্ধীরা তাই চেয়েছিলেন। তারা প্রকাশ্যে বলেছে পাকিস্তানের সাথে যোগ দেয়া বাংলার খণ্ডিত অংশ অচিরেই আবার ভারতের সাথে মিশে যাবে। ভারতের সব চক্রান্ত সে লক্ষ্য অর্জনে নিবেদিত। 63 বছর কেটে গেছে, তাদের সে স্বপ্নই থেকে গেল। সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিলিয়ন বিলিয়ন ডলার সে অর্থ বাংলাদেশ থেকে চোরাচালান ও ব্যবসার নামে তুলে নেওয়া হচ্ছে। ব্যয় করে বাংলাদেশের চর সৃষ্টি করা হচ্ছে, যারা বাংলাদেশি হয়েও ভারতের হয়ে ভারতের স্বার্থে কাজ করছে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে জয়নাল আবেদিনের মতো অতি সাধারণ জনগণ। ভারত বাংলাদেশ গ্রাসে যত বেপরোয়া হবে, তাদের চররা যত লজ্জাহীন হবে, দেশ রক্ষায় আমাদের অঙ্গীকার তত শানিত এবং দৃঢ় হবে। বাংলাদেশের স্বার্থ স্বাতন্ত্র্য স্বাধীনতা ভারতের হাতে তুলে দেওয়ার জন্য স্বার্থান্বেষী বুদ্ধিজীবী ও রাজনীতিকরা তথাকথিত বিশ্বায়নের ধোঁয়া তোলে। কিন্তু বিশ্বায়নের যুগে বিশ্বের কোথাও বৃহৎ প্রতিবেশী ক্ষুদ্র প্রতিবেশীর এমন ক্ষতি করে না যা ভারত বাংলাদেশের বিরুদ্ধে করেছে। বিশ্বের কোনো দেশ তার সীমান্তে প্রতিবেশীকে এমন অকারণে হত্যা করে না। অভিন্ন আন্তর্জাতিক নদীর পানি আটকিয়ে পানি শূন্যতা কিংবা বন্যা সৃষ্টি করে প্রতিবেশীর আর্থিক পরিবেশ ক্ষতি করে না। প্রতিবেশী দেশকে অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্যের ট্রানজিট না দিয়ে নিজে ভূমিবেষ্টিত না হয়েও প্রতিবেশীর বুক চিরে করিডোর চায় না, বন্দর চায় না, প্রতিবেশীর ভূমি ও সমুদ্র সীমা দখল করে না, অথবা আর্থিকভাবে পঙ্গু রাজনৈতিকভাবে অস্থিতিশীল অচল করার জন্য চর সৃষ্টি করে না, কিংবা অন্তর্ঘাতমূলক অপকর্ম চালায়ন প্রতিবেশীকে বিচ্ছিন্ন করে ধ্বংস করতে চায় না, সর্বোপরি প্রতিবেশীকে ছায়া রাষ্ট্রে পরিণত করতে চায় না। এসব বিষয় বিশ্লেষণ করলে বুঝতে কষ্ট হয় না ভারতী বিশ্বায়নের চেতনা এবং সৎ প্রতিবেশী সুলভ সম্পর্কে পদদলিত করেছে। পিলখানায় সেনা কর্মকর্তা হত্যা সে চেতনা পদদলনের অন্যতম লোমহর্ষক নিন্দনীয় নজির। এই বিপর্যয়ের দুঃখজনক ব্যর্থতা হলো দেশে রক্ষার মহান দায়িত্বে নিয়োজিত আমাদের সোনার সন্তানদের জীবন রক্ষায় আমরা সামান্যতম ভূমিকা রাখিনি। একটা নির্দেশেই হয়তো তাদের রক্ষা করতে পারত, কিন্তু সে নির্দেশ আসেনি। আমরা যেন ইচ্ছা করেই তাদেরকে মরতে দিয়েছি। বারবার উদ্ধারের জন্য সেলফোনে কাকুতি মিনতি করার পরেও কর্তৃপক্ষের অন্তরে তাদের বাঁচানোর জন্য সামান্যতম অনুভূতি জাগেনি। আমাদের জ্ঞাত স্বরে আমাদের ঘরের ভেতরে এতগুলো প্রাণ ঝরে গেল। এমন নির্মম দায়িত্বহীনতা ব্যর্থতার দায়ভার কে নেবে? রেল দুর্ঘটনায় কজন যাত্রীর প্রাণহানি ঘটায় ভারতের মতো দেশের রেলমন্ত্রীকে পদত্যাগ করতে গেছে, অথচ আমাদের চোখের সামনে দিনে দুপুরে 33 ঘন্টা ধরে পরিকল্পিতভাবে সব মিলিয়ে 74 জনকে হত্যা করে বিভিন্ন কায়দায় লাশের ওপর অত্যাচার করত, গুম করা হলো, পোড়ানো হলো, গণকবর পুঁতে ফেলা হলো, ময়লা ভর্তি ড্রেন সোয়ারেজ লাইনে ফেলে দেওয়া হলো, আর সর্বশেষ খুনিরা নির্বিঘ্নে নিরাপদে তাদের গন্তব্যে চলে গেল। অথচ এ ব্যর্থতার দায়ভার আমাদের কর্তা ব্যক্তিদের কেউ স্বীকার করেনি, বরং এ নারকীয় হত্যাকাণ্ডের দায়ভার বিরোধী দলের ওপর চাপিয়ে দিয়ে তারা নিজেদের দায়মুক্ত করার প্রচেষ্টায় লিপ্ত। সরকারের এমন অভিযোগ মেনে নেওয়ার পরেও প্রশ্ন ওঠে বিরোধী দলের, লেলিয়াদের ঘাতকদের কেন ধরা হয়নি? কেন পিলখানার চারপাশে কারফিউ জারি করা হয়নি?
কেন ডিএডি তৌহিদ সহ 14 জন ঘাতকদের আটক করা হয়নি? বিরোধী দলকে এসব পদক্ষেপ না নেওয়ার জন্য সরকারকে বাধ্য করেছে। এই হত্যাকাণ্ড সরকার সমর্থক বহু কর্তা ব্যক্তির জন্য অসম্ভব ধরনের মিডিয়া কভারেজ সুযোগ এনে দিয়েছে। জাতি বিস্ময় বিহ্বল চিত্তে তাদের দৌড়ঝাঁপ টিভির পর্দায় দেখেছে। কিন্তু এসবের শেষ কথা হলো 74টি তাজা প্রাণের অপমৃত্যু। বিশ্ব ইতিহাসে এমন নজির এই প্রথম যে ঘাতকরা দেশের মূল অভিভাবক এবং রক্ষক প্রধানমন্ত্রীর বাসভবনেও 2 ঘন্টার বেশি সময় অবস্থান করে। কোনো বিবেচনায় তাদেরকে তৎক্ষণাৎ আটক করা হয়নি, বরং তাদেরকে ভিআইপির মর্যাদা দিয়ে পিলখানায় পৌঁছে দেওয়া হয়েছে। এর চাইতে নির্মম কৌতুক আর কি হতে পারে? সরকার ইচ্ছা করলে বিনা রক্তপাতে একবারে প্রারম্ভেই এই নির্মমতা বন্ধ করতে পারত। বিডিআর বিদ্রোহের হোতারা সরকারের ঘনিষ্ঠজনদের সাথে একাধিকবার দেন দরবার করেছেন। সুতরাং সরকার বিষয়টি সম্পর্কে কিছুই জানে না এমন যুক্তি সমর্থনযোগ্য নয়। সর্বোপরি হতভাগ্য সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রী, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য কর্মকর্তাদের সেলফোনের মাধ্যমে তাদেরকে উদ্ধারের জন্য অনুরোধ জানানো সত্ত্বেও সরকারের নীরবতা কিসের ইঙ্গিত বহন করে? আমি আমাকে প্রশ্ন করি কিভাবে এবং কেন প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী প্রধান সহ অন্যান্যরা এমন নির্মম হত্যাকাণ্ড মেনে নিলেন। প্রতিরক্ষা তথা প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনার কি কোনো দায়-দায়িত্ব ছিল না? সরকার নানা কায়দায় যুক্তি দেখিয়ে ব্যর্থতা স্বীকার না করে যাদের উপর দায়ভার চাপানোর চেষ্টা করেছেন, আসলে তারাই কি এ হত্যাকাণ্ডের জন্য দায়ী? এটা কোনো গোপন হত্যাকাণ্ড ছিল না। 33 ঘন্টা ধরে চলা হত্যাভিযান। এই লম্বা সময়ে সরকার কি করেছে? এমন প্রশ্নের কোনো গ্রহণযোগ্য উত্তর কি আছে? সরকারের ব্যর্থতা এখানেই শেষ নয়। ক্ষত বিক্ষত সেনাবাহিনীর বিশাল শূন্যতা পূরণে কিংবা উদ্বিগ্নতা দূরীকরণে উদ্যোগ না নিয়ে সরকার আরও শতাধিক সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অকাল অবসরে পাঠালেন। কাউকে কাউকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করলেন। প্রশ্ন উঠেছে, পুরো সেনাবাহিনী কি আসামির কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছে? সেনাবাহিনী পুরোপুরি অনিশ্চয়তা, উদ্বিগ্নতা ও স্নায়ুর চাপে ভুগছেন। কখন কি হবে এ নিয়ে তারা শঙ্কিত। তারা জানে না কে কখন কিভাবে কোন অভিযোগে অভিযুক্ত হতে যাচ্ছে। চরম অনিশ্চয়তা ও আতঙ্ক তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। একটি স্বাধীন শান্তিপূর্ণ পরিবেশে সেনাবাহিনীর এমন করুণ দশা সত্যিই নজিরবিহীন। সেনাবাহিনীতে আসাটাই তাদের যেন অপরাধ, তাদের পাপ। তা না হলে এমনটি কেন হবে? এই শেষ পরিণতি দেশের অস্তিত্বের জন্য চরম বিপদ ডেকে আনতে পারে। অনেক সমালোচকদের মতে ব্যাপক সংখ্যক হতভাগ্য সেনা কর্মকর্তাদের চাকরিচ্যুত পিলখানা হত্যাকাণ্ডের অসমাপ্ত বাস্তবায়নের প্রচেষ্টা বিশেষ। তা না হলে সেনাবাহিনীকে নিয়ে এমন টানা হেঁচড়া কেন? এমন নির্মম হত্যাকাণ্ডের খুনি এবং তাদের সহযোগীরা 74টি পরিবারের স্বজনহারা সদস্যদেরকে কেবল শোক সাগরে নিক্ষেপই করেননি, দেশের প্রতিরক্ষা তথা অস্তিত্বের ওপর চরম আঘাত হেনেছে। পিলখানা হত্যাকাণ্ড এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ দেশের অস্তিত্বের জন্য অশনি সংকেত বিশেষ। এই ক্ষতি মোকাবেলার জন্য সর্বশেষ প্রয়োজন যথাযথ তদন্তের মাধ্যমে খুনি, তাদের স্থানীয় সহযোগী, সর্বোপরি নেপথ্যে রূপকারদের সরকারি উদ্যোগে চিহ্নিতকরণ এবং সর্বক্ষেত্রে জাতীয় পর্যায়ে ঐক্য এবং ঐক্যমত্র প্রতিষ্ঠা। কিন্তু দুর্ভাগ্যজনক হলো অজ্ঞাত কারণে সরকার সে উদ্যোগ নেয়নি, বরং সরকার উল্টো পথে হেঁটেছে। ফলে বাংলাদেশের অতি নগণ্য নাগরিকও সরকারের উদ্দেশ্য ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানুষের আবেগ, মন মানসিকতা, আশা আকাঙ্ক্ষা মনে হয় সরকার মোটেও তোয়াক্কা করে না, যা একটা গণতান্ত্রিক সরকারের দায়িত্ব ও বৈশিষ্ট্যের পরিপন্থী। সরকার যেন নিজ থেকে নানা অজুহাতে সমস্যার পর সমস্যা সৃষ্টি করতে চলেছেন, যা কোনোভাবেই দেশের জন্য সুখকর নয়। এসব কিছু নিয়ে বিডিআর ম্যাসাকার টার্গেট বাংলাদেশ শীর্ষক গ্রন্থটি প্রকাশের পরই বাংলাদেশ তো বটেই, ব্রিটেন, আমেরিকা, কানাডা প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই গ্রন্থটির বঙ্গানুবাদের অনুরোধ এসেছে। আমেরিকায় নানা ব্যস্ততা ও সীমাবদ্ধতার মধ্যে এই ভাবানুবাদে যথাযথ সময় ও মনোযোগ দেওয়া সম্ভব হয়নি। বানান বিভ্রাট সহ অন্যান্য ভুল ত্রুটি দূরীকরণার্থে
একাধিকবার ভুল সংশোধনের সময় ও সুযোগ ছিল না। নতুন কোনো তথ্যও আমি এর সাথে সংযোজন করিনি। হয়তো একান্তভাবে অনেকটা মনের অনুরোধে দু একটা বাক্য সংযোজিত হয়েছে। একমাত্র ব্যতিক্রম হলো মরহুম M.R. আক্তার মুকুলের অনবদ্য গ্রন্থ কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী শ্রেণী 1 পৃষ্ঠার সংযোজন। অন্যথায় বর্তমান গ্রন্থ পুরোপুরি ইংরেজি গ্রন্থের ভাব অনুবাদ। এমনকি মূল গ্রন্থে বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রখ্যাত বুদ্ধিজীবী ডক্টর অধ্যাপক মাহবুব-উল্লাহ লেখা সগর্ভ ভূমিকা সরাসরি বর্তমান গ্রন্থে সংযোজিত হয়েছে। চিন্তাবিদ ডক্টর মাহবুব-উল্লাহ যে মনন ও দৃষ্টিভঙ্গি থেকে ভূমিকা লিখেছেন, ভাবানুবাদে তার সে চেতনা হয়তো যথাযথভাবে নাও আসতে পারে। এমন বাস্তবতার কারণে আমি তাতে হাত দেইনি। একইভাবে যে আবেগ, দুঃখবোধ, পরিবেশ পরিস্থিতিকে আত্মিক তাড়নাবোধ থেকে এই গ্রন্থ রচনায় আমি উদ্বুদ্ধ হয়েছি, মূল গ্রন্থে আমার জবানবন্দিতে তা কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। ভাবানুবাদে তা ক্ষুণ্ণ হোক তাও আমি চাইনি। এই কারণে ইংরেজি গ্রন্থে আমার বক্তব্যটি বর্তমান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। সময়, অর্থসহ নানাবিধ সীমাবদ্ধতা সত্ত্বেও গ্রন্থটির বাংলা সংস্করণ আমার সুহৃদ পাঠক ও শুভানোধ্যায়ীদের চাপসূচক একান্ত অনুরোধের ফসল। প্রিয়ভাজন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদারের সাথে ফোনে কথা বলতে গেলেই প্রথম কথাই ছিল বাংলা অনুবাদটি কবে বের হবে, কেন হচ্ছে না ইত্যাদি প্রশ্ন। আর নিজ স্বার্থে কিংবা জীবন রক্ষার জন্য দেশের এমন দুর্দিনে আমেরিকায় চলে গিয়েছি এমন অভিযোগও তো তার এবং আমার হাজার হাজার চেনাজনদের কাছ থেকে প্রতিনিয়তই শুনছি। তাদের মতে আমার অনুপস্থিতি দেশ ও জাতির জন্য ক্ষতি হচ্ছে। তাদের ভাষায় জাতির এই দুর্দিনে আমি দেশে নেই। তাদের এমন অভিযোগের বিরুদ্ধে আমার কোনো প্রতিবাদ নেই। আমিও মনে প্রাণে বিশ্বাস করি সত্যিই আমার দেশে থাকা জরুরি। আমার দেহ থেকে আমেরিকায়, মন থাকে বাংলাদেশে। আমার অভাব যারা অনুভব করেছেন তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। স্বদেশ বিদেশে অবস্থানকারী এবং শুভাকাঙ্ক্ষী সুরীদের সংখ্যা এত ব্যাপক যে তাদের নাম লিপিবদ্ধ করতে গেলে একটি পৃথক গ্রন্থের প্রয়োজন। তথাপি লন্ডনের সর্বজনাব গয়াসউদ্দিন, জগলুল হোসেন, নিউ ইয়র্কের ডক্টর শওকত আলী, ডক্টর মুহাম্মদ আবুল কাশেম, মাসুম মোহাম্মদ মহসিন, ফাতেমা শাহাব রুমা, আবুল বাশার, কানাডার আহমদ ইমতিয়াজ, জার্মানির নূর আহমেদ, সুইডেনের সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ করতেই হয়। এ গ্রন্থে উল্লেখিত সব গবেষক, লেখক, সাংবাদিক, বিশেষজ্ঞ, বিশ্লেষক সর্বোপরি ডক্টর মোহাম্মদ-উল্লাহর কাছে আমি ঋণী। আর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ নুরুল আমিনের প্রেরণা ও পরামর্শ তো স্বীকার করতেই হয়। সময় ও সুযোগ অত্যন্ত সীমিত থাকায় নানা ধরনের ভুলভ্রান্তির জন্য আমি দুঃখিত। এই কারণে পরিবর্তিত পরিস্থিতির কিছুটা ইচ্ছাকৃতভাবে সংযোজন হয়নি। তবে সব সীমাবদ্ধতাই আমার নিজস্ব। তথাপি আমি মহান আল্লাহর দরবারে শকর করছি, যিনি আমাকে জাতির এমন বেদনাদায়ক বিষয়ে জীবনের ঝুঁকি নিয়ে দলিল সময় একটি গ্রন্থ উপস্থাপনে অদৃশ্য প্রেরণা ও শক্তি সাহস জুগিয়েছেন। আমার সময়, মেধা, শ্রম ও অর্থ ব্যয় তখনই সফল হবে যদি সরকার তথা নীতি নির্ধারকরা এ গ্রন্থের মূল চেতনায় অনুধাবন করে অতীতের ভুল শুধরিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, সাংস্কৃতিক স্বতন্ত্র রক্ষায় শত্রু বন্ধু চেনেন, যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন এবং বুদ্ধিজীবী সাংবাদিকরা জাতিকে শত্রুর মোকাবেলায় অনুপ্রেরণা যোগাতে সাহসী কলম চালান। মহান আল্লাহ আমাদের সবাইকে দেশ রক্ষার এ অবিরাম লড়াইয়ে সাহস দিন। আমিন। 16 ডিসেম্বর 2009 বিজয় দিবস। মোহাম্মদ জয়নুল আবেদিন, মিরপুর, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ড, টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।